হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম নিয়ে। আজকে নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেমের 2 নম্বর ক্লাসটা চলছে। আগের ক্লাসে আমরা নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম সম্পর্কে ইন ডিটেলসে বুঝিয়েছিলাম এবং বেসিক্যালি এই চ্যাপ্টারটা জার্নাল আর লেজার নিয়ে আমরা 34টা মতন জার্নাল করে দিয়েছিলাম। আমি বলেছিলাম একটা জার্নাল যদি আমাদের পড়া থাকে তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না এই চ্যাপ্টার করতে, আমরা যে কোনো অঙ্ক নিমেষেই করে ফেলতে পারবো। এবং তোমাদের যে 34টা জার্নাল আমি বারবার বলেছিলাম জার্নালগুলো একদম মুখস্থ করবে না, জার্নালগুলো আমরা টু দা পয়েন্টে বুঝিয়েছিলাম। জার্নাল মানে আমরা শিখেছিলাম একটা ডেবিট হবে তো একটা ক্রেডিট হবে, কেন ডেবিট হবে কেন ক্রেডিট হবে সব ডিটেলসে বুঝিয়েছিলাম। তারপর এর কিছু ফ্লো চার্ট দিয়েছিলাম আমাদের মনে রাখার জন্য, সেই জিনিসগুলো ভালো করে দেখতে হবে। তো বারবার বলছি এই ক্লাসটা করার আগে, আজকের ক্লাসে তো আমরা বইয়ের অঙ্ক করাবো, তো এই বইয়ের অঙ্কগুলো করার আগে তোমাদের ডিউটি হচ্ছে যে আগের ভিডিওতে যে 34টা জার্নাল দিয়েছে সেই জার্নালগুলো ভালো করে বোঝা। বারবার বলছি জার্নালগুলো একদম মুখস্থ করা যাবে না, জার্নালগুলো বুঝতে হবে। জার্নালগুলো যদি তুমি মুখস্থ করো তাহলে তুমি কিন্তু একদম করতে পারবে না, জার্নালগুলো তোমাকে টু দা পয়েন্টে বুঝতে হবে। আশা করি আমি কি বলছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা বইয়ের জার্নালগুলো করব, ঠিক আছে? তো দেখো এখন যে অঙ্কটা করব তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অঙ্কটা দিল্লি ইউনিভার্সিটি বিকম জেনারেলে এসেছিল। কোশ্চেনটা কি বলেছে 2 নম্বর অঙ্কটা, ফ্রম দ্য ফলোইং ফিগার ইউ আর রিকোয়েস্ট টু পাস দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দ্য কস্ট লেজার আন্ডার কস্ট কন্ট্রোল অ্যাকাউন্ট। ঠিক আছে, তার মানে আমাকে কি করতে বলেছে, জার্নাল করতে বলেছে। ঠিক আছে, আমাকে জার্নাল করতে বলেছে ইন দ্য লেজার, ঠিক আছে, ইন দ্য কস্ট লেজার আন্ডার কস্ট কন্ট্রোল অ্যাকাউন্টিং সিস্টেম, মানে তোমাকে নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেমে অর্থাৎ কস্ট বুকে, তোমাকে মোট কথা কস্ট বুকে জার্নালগুলো করতে বলেছে। তো পয়েন্টগুলো তোমরা দেখে নিয়েছো কি বলেছে। আমরা যখন করবো বলবো জার্নালের দাগ নিশ্চয়ই তোমরা জানো কিরকম হয়। প্রথমে লিখলাম জার্নাল এন্ট্রিজ ইন দ্য কস্ট বুক, এখানে লিখবো ডেট, এখানে লিখবো পার্টিকুলার্স, এখানে লিখবো জার্নাল করছি মানে এখানে লিখবো লেজার ভ্যালু, রুপিস, ডেবিট, ক্রেডিট। ঠিক আছে, বোঝা গেল? জার্নালের দাগ করে দিলাম, কিন্তু পরের অঙ্ক থেকে আর জার্নালের দাগ কাটবো না, জাস্ট করে দিলাম। ঠিক আছে, তো পরের অঙ্ক থেকে ডাইরেক্ট জার্নালগুলো করে দেবো, দাগ কেটে সময় নষ্ট করবো না। প্রথম পয়েন্ট কি বলেছে, ম্যাটেরিয়াল পারচেস। প্রথম পয়েন্ট বলেছে ম্যাটেরিয়াল পারচেস। আমি যদি এখন তোমাদের বলি, তোমরা যখন ক্লাস 11-এ জার্নাল শিখেছিলে, তোমাকে যদি বলা হতো ম্যাটেরিয়াল পারচেস, তুমি জার্নাল কি করতে? স্যার ম্যাটেরিয়াল পারচেস তো পাইনি, গুডস পারচেস পেয়েছো। ম্যাটেরিয়াল পারচেস পাওনি, গুডস পারচেস তো পেয়েছো। গুডস পারচেসের জার্নাল কি করতে? স্যার গুডস পারচেস হলে জার্নাল করতাম পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। দেখো তখন তোমরা করতে পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট, যদি ক্যাশে কেনা হতো তাহলে টু ক্যাশ, যদি বাকিতে কেনা হতো ধারে কেনা হতো টু ক্রেডিটার্স। তো আমি এখানে লিখলাম টু ক্যাশ অ্যাকাউন্ট। কস্ট বুক কি বলছে, কস্ট বুকে অনলি নমিনাল অ্যাকাউন্ট রেকর্ড করা হয়, অনলি নমিনাল অ্যাকাউন্ট রেকর্ড করা হয়, এখানে কোনো রিয়েল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট রেকর্ড করা হয় না। ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, তাই ক্যাশটাকে রেকর্ড করা হবে না, ক্যাশটাকে রেকর্ড করা হবে না। পারচেস নমিনাল অ্যাকাউন্ট, এটা রেকর্ড করা হবে। তবে এখানে পারচেস বলে কস্ট অ্যাকাউন্টেন্ট পারচেস বলে কোনো অ্যাকাউন্ট লেখে না, ও পারচেসটাকে বলে স্টোরস। কি বলে পারচেসটাকে? স্টোরস। তাহলে পারচেসের জায়গায় হয়ে যাবে স্টোরস লিখবে, ও লিখবে স্টোরস, পারচেস না লিখে লিখবে স্টোরস। আর যেহেতু কস্ট অ্যাকাউন্টেন্টের কাজ কস্টটাকে কন্ট্রোল করা, যেহেতু কস্ট অ্যাকাউন্টেন্টের কাজ কস্টটাকে কন্ট্রোল করা, তাই কস্ট অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টের আগে লেজার কন্ট্রোল বলে একটা কথা লিখবে। লেজার কন্ট্রোল মাথায় রাখবে, ভুললে চলবে না। লেজার কন্ট্রোল কেন লিখবে? তোমরা বলতে পারো স্যার আপনি বললেন কস্ট অ্যাকাউন্টেন্ট পারচেস লিখবে না, তার জায়গায় যেহেতু ম্যাটেরিয়াল কিনছে তাই স্টোর লিখবে। লিখলাম, স্যার স্টোর অ্যাকাউন্ট লিখলেই তো হয়ে যায়। কিন্তু কস্ট অ্যাকাউন্টেন্টের কাজ হচ্ছে কস্টটাকে কন্ট্রোল করা, যেহেতু ওর কাজ কস্টটাকে কন্ট্রোল করা, তাই প্রতিটা অ্যাকাউন্টের আগে ও লিখবে লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। বোঝা গেল কেন লেজার কন্ট্রোল লিখতে হয়? লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু, আমি কি বলেছি কস্ট অ্যাকাউন্টেন্ট কখনোই রিয়েল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট লিখবে না। সেই রিয়েল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্টের বদলে ও কি লিখবে, নতুন একটা অ্যাকাউন্ট লিখবে, যেই অ্যাকাউন্টের নাম হচ্ছে GLA অর্থাৎ জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের আরেকটা নাম হচ্ছে নমিনাল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, বা কেউ এটাকে লিখতে পারে কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট।
স্যার আমরা কি লিখবো? যে কোনো খুশি, তোমার যা ইচ্ছা তাই লেখো। আমি লিখছি টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। স্যার টাকা কত? টাকা তো বলেই দিয়েছে এখানে 3,90,000, 3,90,000। ন্যারেশন, ন্যারেশন তো তোমরা জানো, ন্যারেশন তো লিখতেই হবে। ন্যারেশনটা কি লিখবে? ম্যাটেরিয়াল কিনেছো, তাহলে লিখো বিং পারচেসেস অফ ম্যাটেরিয়াল, বিং পারচেসেস অফ ম্যাটেরিয়াল, লিখো বিং পারচেসেস অফ ম্যাটেরিয়াল। হয়ে গেল, প্রথম জার্নালটা কমপ্লিট। সেকেন্ডেরটা কি বলেছে? বলেছে ক্যারেজ ইনওয়ার্ড। কি বলেছে? ক্যারেজ ইনওয়ার্ড। আরে ম্যাটেরিয়ালগুলো যখন কিনছি, সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা ধরো আমার কোম্পানির সাপ্লায়ার, যার থেকে আমরা ম্যাটেরিয়ালগুলো কিনি, ঠিক আছে? সাপ্লায়ার ধরো থাকে কোথায়? সাপ্লায়ার থাকে ধরো পাটনা, সাপ্লায়ার থাকে পাটনা, ঠিক আছে? সাপ্লায়ার থেকে আমরা ম্যাটেরিয়ালগুলো যখন কিনছি, সাপ্লায়ার থেকে ম্যাটেরিয়ালগুলো কিনলে ম্যাটেরিয়ালগুলো কেনার পর কোথায় আসবে? সাপ্লায়ার থেকে যখন ম্যাটেরিয়াল পারচেস করে, ম্যাটেরিয়াল কোথায় আসবে? স্যার ম্যাটেরিয়াল কিনলে আপনার কাছে মানে আপনার গোডাউন মানে স্টোরে আসবে। ম্যাটেরিয়ালগুলো কোথায় আসবে? স্টোরে আসবে। আর স্টোরটা কোথায় আছে? স্টোরটা ধরো সাপোজ কলকাতায় আছে। তার মানে এই পাটনা থেকে যখন কলকাতায় ম্যাটেরিয়ালগুলো আসবে, আর ওকে তো ম্যাটেরিয়ালগুলো হাঁটি নিয়ে আসবো না, বা উড়ে তো চলে আসবে না, আরে কিছু গাড়ি করে তো নিয়ে আসতে হবে, গাড়ি ভাড়া তো লাগবে। অর্থাৎ এটাকে বলা হয় ক্যারেজ ইনওয়ার্ড, এটাকে বলা হয় ক্যারেজ ইনওয়ার্ড। তো আমরা যখন অ্যাকাউন্টেন্সি করতাম 11 যখন জার্নাল শিখেছিলাম, ক্যারেজ ইনওয়ার্ডের জার্নাল কি শিখেছিলাম? স্যার ক্যারেজ ইনওয়ার্ডের জার্নাল শিখেছিলেন। ক্যারেজ ইনওয়ার্ড যেহেতু খরচ, ম্যাটেরিয়াল কিনতে গাড়ি ভাড়া লাগছে, কেনার জন্য মানে ম্যাটেরিয়ালটা যখন পাটনা থেকে যখন কলকাতায় নিয়ে এসেছি গাড়ি ভাড়া লাগছে, তাই খরচটা ডেবিট, ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ঠিক? স্যার এখানে কি হবে? এখানে কি হবে আমি বলে দিচ্ছি। এখানে তুমি ক্যারেজ ইনওয়ার্ড বাবদ যে খরচটা হচ্ছে, কেন খরচ হচ্ছে? ম্যাটেরিয়ালটা কিনে আনার জন্য, ঠিক আছে? তো এটাকে লিখবো ক্যারেজ ইনওয়ার্ডের রিপ্লেসে লিখবো তুমি স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, লিখো স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? মানে আমাদের জার্নালটা কি ছিল? ক্যারেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তো ক্যাশ তো লিখতে পারবে না, ক্যাশ তো তোমার রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টের বদলে কি লিখবে? জিএলএ, টু জিএলএ। শর্টে লিখলাম কারণ এখন পুরোটা লিখতে পারবো না, সময় নেই। টু জিএলএ অ্যাকাউন্ট তোমরা লিখে নেবে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। টাকাটা কত ছিল? স্যার টাকাটা ছিল 5,900, 5,900। আচ্ছা আমাকে বলতে পারবে, কারণ এখন তো তোমাকে বোঝাতে হবে স্যার স্টোর লেজার কেন লিখলে? আমরা যে পাটনা থেকে যখন কলকাতায় মালটা নিয়ে আসছি, তখন তো আমার ক্যারেজ বাবদ তো কিছু খরচ হচ্ছে 5,900 টাকা, ঠিক আছে? এটা কেন, এই খরচটা কেন করছো? ম্যাটেরিয়ালটা কিনে আনার জন্য। মনে আছে তোমরা যখন কস্টশিট করতে, কস্টশিট করার সময় তোমরা কি করতে? ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল যোগ পারচেস অফ র ম্যাটেরিয়াল, তারপর যোগ ক্যারেজ ইনওয়ার্ড করতাম না? তার মানে আমি বলতে পারি আমার ম্যাটেরিয়াল কিনতে খরচ হচ্ছে 3,90,000 টাকা, কিন্তু ম্যাটেরিয়ালটা যখন পাটনা থেকে যখন কলকাতায় কিনে নিয়ে আসি, তখন তো গাড়ি ভাড়া লাগছে, ক্যারেজ বহুত খরচ করতে হচ্ছে, ঠিক আছে? এটা কোন রিলেটেড? ম্যাটেরিয়াল রিলেটেড। এই কারণের জন্য আমরা ক্যারেজ ইনওয়ার্ড বলে আলাদা লিখবো না, স্টোরস করে দেবো, ঠিক আছে? সে করি বুঝতে পেরেছো? ন্যারেশনটা লিখে দাও, লেখো বিং carriage inward treated as a part of the cost of material purchased, cost of materials purchased, ঠিক আছে? বা তুমি এটাও লিখতে পারতে ক্যারেজ ইনওয়ার্ড পেড, এটা লিখলেও হয়ে যেত, কোনো অসুবিধা ছিল না, ভুল ছিল না এত বড় না লিখে। 3 নম্বর কি বলেছে? ম্যাটেরিয়াল ইস্যু। তার মানে আমার কাজ তো, আমি তো এইগুলো তো মুছে দিতে পারি, এগুলো আমার দরকার নেই। ম্যাটেরিয়াল ইস্যু,
কি হয়, দুটো জার্নাল তো বোঝা গেছে। প্রথমটা যে ম্যাটেরিয়াল কিনলাম, তারপর ক্যারেজ ইনওয়ার্ড খরচ করলাম। এবার বলেছে ম্যাটেরিয়াল ইস্যু। তো আমরা পাটনা মানে সাপ্লায়ার থেকে ম্যাটেরিয়ালগুলো কিনে কোথায় রাখলাম, আমাদের স্টোরে ম্যাটেরিয়ালগুলো স্টোর করলাম। এইবার কলকাতায় হচ্ছে আমাদের স্টোর আছে, কিন্তু ধরো আমাদের ফ্যাক্টরিটা কলকাতায় নেই, ধরো একটু গ্রামাঞ্চলে আছে। ধরো ফ্যাক্টরিটা ধরে নিলাম আসানসোল সাইডে আমার ফ্যাক্টরি আছে। তাহলে কি হবে, ফ্যাক্টরির যে ম্যানেজার বা বলতে পারো ফ্যাক্টরিতে যারা প্রোডাকশন করে, প্রোডাকশন ম্যানেজার, ফ্যাক্টরির যে প্রোডাকশন ম্যানেজার আছে সে কি করবে, প্রোডাকশন ম্যানেজার চলে গেল, প্রোডাকশন ম্যানেজার ফোন করলো কাকে, স্টোর ডিপার্টমেন্টে যে আছে তাকে ফোন করে বললো আমার ম্যাটেরিয়াল লাগবে প্রোডাকশন করার জন্য। ঠিক আছে, ম্যাটেরিয়াল লাগবে প্রোডাকশন করার জন্য। তাহলে কে ফোন করে জানালো, প্রোডাকশন ম্যানেজার ফোন করলো স্টোরস ডিপার্টমেন্টকে। তো স্টোরস ডিপার্টমেন্ট বললো ঠিক আছে ওয়েট করো, আমি ম্যাটেরিয়াল পাঠাচ্ছি। কোথায় পাঠাবে ম্যাটেরিয়াল, প্রোডাকশন করার জন্য ফ্যাক্টরিতে পাঠাবে। ঠিক আছে, প্রোডাকশন করার জন্য ফ্যাক্টরিতে পাঠাবে। তো দেখো এখানে হচ্ছে লিখছি ম্যাটেরিয়াল, লেবার আর ধরো ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, ম্যাটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড। তো ম্যাটেরিয়ালগুলো প্রথমে ম্যাটেরিয়ালগুলো কোথায় পাঠাবে, স্যার ফ্যাক্টরিতে পাঠাবে। স্টোরস ডিপার্টমেন্ট থেকে ম্যাটেরিয়ালগুলো চলে যাবে ফ্যাক্টরিতে। কিসের জন্য, প্রোডাকশন করার জন্য। অর্থাৎ প্রথমে লিখবো WIP। ঠিক আছে, কেন ম্যাটেরিয়ালগুলো তো আমি প্রোডাকশন করার জন্য পাঠালাম, আরে ম্যাটেরিয়ালগুলো কি ফিনিশড হয়েছে, না ফিনিশড হয়নি। ম্যাটেরিয়ালগুলোর উপর কাজকর্ম করতে হবে, তারপরে তো প্রোডাক্টটা ফিনিশড হবে। অর্থাৎ কাজকর্ম করতে হবে, মানে ম্যাটেরিয়ালটা এখনো ফিনিশড হয়নি, তাহলে WIP বলতে পারি। তার মানে তোমাদের এই ডায়াগ্রামটা মাথায় রাখতে হবে, আমাদের স্টোরে যত ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়ালগুলো আমরা প্রোডাকশন করার জন্য ফ্যাক্টরিতে পাঠাবো। মানে মাথায় রাখবে ম্যাটেরিয়ালগুলো যাবে WIP তে, ম্যাটেরিয়ালগুলো যাবে WIP তে। ঠিক আছে, তো বা তুমি আর একটা জিনিসও বুঝতে পারো, একটু পরে বলছি, তো ঠিক আছে এখনই বলে দিচ্ছি। তোমরা যখন কস্টশিট করেছিলে কি করেছিলে, ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস, ঠিক আছে, আর ফ্যাক্টরি ওভার, তিনটে যোগ করলে কি হতো, স্যার তিনটে যোগ করলে আমরা ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট পেতাম। ঠিক আছে, ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট পেতাম। এবার দেখো ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, এদের টাকাগুলো সব WIP তে চলে যাবে। WIP হচ্ছে মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস, হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে আমরা কি বের করতে পারি, কোম্পানির ফ্যাক্টরি কস্ট, কোনো প্রোডাক্টের ফ্যাক্টরি। ধরো আমার টার্গেট হচ্ছে আমার মার্কার পেন তৈরি করা, তো এই মার্কার পেন তৈরি করতে আমার ওয়ার্ক কস্ট কত লেগেছে বা ফ্যাক্টরি কস্ট কত লেগেছে এটা জানার জন্য আমার কোন অ্যাকাউন্টের সাহায্য লাগবে, ওয়ার্ক ইন প্রোগ্রেসের অ্যাকাউন্টের সাহায্য লাগবে, তাই তো। এই ওয়ার্ক কস্ট বের করার জন্য, ফ্যাক্টরি কস্ট বের করার জন্য ওয়ার্ক ইন প্রোগ্রেসের সাহায্য লাগবে। তার মানে বলতে পারি ওয়ার্ক ইন প্রোগ্রেসে যেই টাকাটা আছে, যেই অ্যাকাউন্টে টাকাটা আছে ওটাই ওয়ার্ক কস্ট। তার মানে ম্যাটেরিয়ালের টাকাটা যাবে ওয়ার্ক ইন প্রোগ্রেসে, লেবারের টাকাটা যাবে ওয়ার্ক ইন প্রোগ্রেসে, ফ্যাক্টরি ওভারের টাকাটাও যাবে ওয়ার্ক ইন প্রোগ্রেসে। ঠিক আছে, জিনিসটা আমাকে বুঝতে হবে বারবার, এখানে ঘাবড়ালে হবে না, কারণ এটাই আগের ভিডিওতে পরিষ্কারভাবে বোঝানো আছে। ঠিক আছে, আমরা যখন কস্টশিট করতাম প্রথমে লিখতাম ম্যাটেরিয়াল, তারপরে লিখতাম লেবার, তারপরে আস্তে আস্তে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি জাতীয় খরচ। তার মানে এই তিনটে খরচকে যোগ করলে আমরা কি পেতাম, ওয়ার্ক কস্ট পেতাম। এই তিনটে খরচকে যোগ করলে ওয়ার্ক কস্ট পেতাম। এখন যদি আমাকে কেউ বলে আমার প্রোডাক্টের ওয়ার্ক কস্ট জানতে চাই, কোন অ্যাকাউন্টের মাধ্যমে জানতে পারবো, ওয়ার্ক কস্ট জানতে গেলে কোন অ্যাকাউন্টের মাধ্যমে জানতে পারি, ওয়ার্ক কস্ট হচ্ছে এমন একটা খরচ, এটা আমরা জানতে পারি ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যাকাউন্ট থেকে। তো ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যাকাউন্ট থেকে আমরা ওয়ার্ক কস্ট জানতে পারি। আর ওয়ার্ক কস্টের মধ্যে কি থাকে, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। তার মানে কি আমি আলটিমেটলি বলতে পারি না ওয়ার্ক কস্টের মধ্যে এই টাকাগুলোই আছে, মানে WIP এর মধ্যে এই টাকাগুলোই আছে। তাহলে WIP তে যে টাকাগুলো এসছে কোথা থেকে এসছে, ম্যাটেরিয়াল থেকে কিছু এসছে, লেবার থেকে কিছু এসছে, ফ্যাক্টরি ওভার থেকে কিছু এসছে। তার মানে আমরা বলতেই পারি ম্যাটেরিয়ালগুলো কোথায় পাঠাবো, WIP তে পাঠাবো। কেন পাঠাবো, প্রোডাকশন করার জন্য। এখানে এটাই বলেছে ম্যাটেরিয়াল ইস্যু করা হয়েছে। কোথায় ইস্যু করা হয়েছে, ফ্যাক্টরিতে ইস্যু করা হয়েছে। কেন ইস্যু করা হয়েছে, প্রোডাকশন করার জন্য ইস্যু করা হয়েছে। তার মানে আমার স্টোর, ম্যাটেরিয়াল মানে তো স্টোর, স্টোরে যত টাকা ম্যাটেরিয়াল ছিল সেটা চলে যাচ্ছে কোথায়, WIP তে। স্টোরে যত টাকা ম্যাটেরিয়াল ছিল সেটা প্রোডাকশন করার জন্য WIP এ চলে যাচ্ছে। যেখানে যাচ্ছে সে ডেবিট, যেখানে যাচ্ছে সে ডেবিট, আর যেখান থেকে যাচ্ছে সে ক্রেডিট। কোথায় যাচ্ছে, স্যার WIP তে যাচ্ছে, তাই WIP ডেবিট করবো। এখানে লেখো WIP, তোমরা পুরো লিখবে। আচ্ছা প্রথম অঙ্কটা যেহেতু করছি পুরোটাই লিখে দিই, ওয়ার্ক ইন প্রোগ্রেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ডেবিট টু কোথায় যাচ্ছে, WIP যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে, স্টোর থেকে, তাই লিখবো টু
স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। টাকাটা কত ছিল এখানে? ম্যাটেরিয়াল ইস্যু করা হচ্ছে 3,58,000 টাকা, 3,58,000। তো ন্যারেশন কি লিখবে? বিং ম্যাটেরিয়াল ইস্যুড, ঠিক আছে? তিনটে জার্নাল হলো। তারপর বলেছে কি ম্যাটেরিয়াল রিটার্ন টু সাপ্লায়ার, ম্যাটেরিয়াল রিটার্ন টু সাপ্লায়ার, এটা এখানে থাক। ম্যাটেরিয়াল রিটার্ন টু, মুছে দিচ্ছি। ম্যাটেরিয়াল রিটার্ন টু সাপ্লায়ার মানে এই ধরো আমার ছিল সাপ্লায়ার, এটা ছিল আমার স্টোর, ঠিক আছে? আমরা কি করছিলাম? সাপ্লায়ার থেকে এই ম্যাটেরিয়ালগুলো কিনছিলাম, ঠিক আছে? সাপ্লায়ার থেকে ম্যাটেরিয়ালগুলো কিনলাম, কিনে কিছু ম্যাটেরিয়াল ডিফেক্টিভ বেরোলো, তাহলে সেই ডিফেক্টিভ ম্যাটেরিয়ালগুলো কি করবো স্যার? ডিফেক্টিভ ম্যাটেরিয়ালগুলো আপনি আবার সাপ্লায়ারকে ফেরত দিয়ে দেবেন। অর্থাৎ আমি যখন এখানে করলাম পারচেস করলাম, ডিফেক্ট বেরোলো, আমি ওটাকে ফেরত দিয়ে দিলাম, রিটার্ন করে দিলাম, সেই ম্যাটেরিয়ালটা রিটার্ন করে দিলাম। যেই ম্যাটেরিয়ালগুলো ডিফেক্ট বেরোলো সেই ম্যাটেরিয়ালগুলো আমরা রিটার্ন করে দিলাম। কাকে রিটার্ন করলাম? সাপ্লায়ারকে। অর্থাৎ আমরা যদি অ্যাকাউন্টেন্সির কথা বলি, এটাকে বলতাম পারচেস রিটার্ন। পারচেস রিটার্ন হলে জার্নাল কি হতো স্যার? পারচেস রিটার্ন হলে পারচেস রিটার্নটা কেইটে চলে যেত, ঠিক আছে? আর ডেবিটে হতো সাপ্লায়ার, সাপ্লায়ার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস রিটার্ন। এই দেখো এখানে লিখছি বোঝার জন্য, তোমরা আগে লিখো না, তোমরা আগে দেখে নাও। আমরা অ্যাকাউন্টেন্সিতে করতাম সাপ্লায়ার্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস রিটার্ন, এটা আমরা অ্যাকাউন্টেন্সিতে করতাম। কিন্তু আমরা তো অ্যাকাউন্টেন্সি করছি না, আমরা করছি কি কস্টিং। কস্টিংয়ে এর এন্ট্রিটা কি হবে? সাপ্লায়ার্স হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট তো লেখা যায় না, পার্সোনাল অ্যাকাউন্টের বদলে কি হবে? পার্সোনাল অ্যাকাউন্টের বদলে এখানে হবে জিএলএ, জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। সাপ্লায়ারটা কেটে লেখো জিএলএ অ্যাকাউন্ট, এখানে লেখো জিএলএ অ্যাকাউন্ট, ঠিক আছে তো? আর পারচেসেস রিটার্ন, আমার যত পারচেস সব কোথায় আছে? স্টোরসে, তাই লিখবো পারচেসেস রিটার্ন না লিখে লিখবে স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। লেখো স্টোরস লেজার, স্টোরস লেজারের এল লিখলাম কারণ লেখার জায়গা নেই। আচ্ছা পুরোটা লিখে দিচ্ছি, স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে? স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। রিটার্ন করেছি কত টাকা? ম্যাটেরিয়াল রিটার্ন করেছি 2,500 টাকা, তো এখানে লিখে দিলাম 2,500 টাকা, 2,500, 2,500। আচ্ছা এর ন্যারেশনটা কি হবে? ন্যারেশনটা লেখো বিং ম্যাটেরিয়াল রিটার্ন টু সাপ্লায়ার, বিং ম্যাটেরিয়ালস রিটার্ন টু সাপ্লায়ার্স, ঠিক আছে? কটা এন্ট্রি করলাম? 4টে এন্ট্রি করলাম, ঠিক আছে? তো দেখো বুঝে নাও, আমরা এই অঙ্কেই ন্যারেশন লিখছি, প্রতিটা অঙ্কে কিন্তু আমরা ন্যারেশন লিখবো না, একটা অঙ্কে ন্যারেশন লিখে দিচ্ছি, পরের অঙ্কগুলো থেকে ন্যারেশন তোমরা নিজেরাই লিখবে, ঠিক আছে? তো দেখো 4টে এন্ট্রি হলো, এরপরে করবো, আমার তো জায়গা নেই, এখানে তো আমাকে রাফ করে করে বোঝাতে হবে। আমি ওপরটা মুছছি, ওপরটা মুছে আবার ওখানেই করে দিচ্ছি পরেরগুলো। নেক্সট কি বলেছে? ফ্যাক্টরি এক্সপেন্সেস পেড। তো দেখো অ্যাকাউন্টেন্সিতে কি করতাম? ফ্যাক্টরি এক্সপেন্সেস পে করলে, তো দেখো অ্যাকাউন্টেন্সিতে একদম ইজি জিনিস, যে কোনো ধরনের যেই এক্সপেন্সই হোক না কেন সেই এক্সপেন্সটা ডেবিট করতাম টু ক্যাশ অ্যাকাউন্ট। অ্যাকাউন্টেন্সিতে কি করতাম? অ্যাকাউন্টেন্সিতে করতাম, আমি বারবার এখানে লিখে দিচ্ছি, লিখে দেবো অ্যাকাউন্টেন্সিতে কি করতাম, তারপর ওইটা মুছে কস্টিংয়ে কি করি সেটা দেখাবো, ঠিক আছে? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা কিন্তু প্রথম অঙ্কের জন্য, পরবর্তী অঙ্কগুলো থেকে কিন্তু ডাইরেক্ট করবো, কেননা এত সময় আমাদের কাছে থাকবে না। ফ্যাক্টরি এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। টাকাটা কত? টাকাটা বলেছিল ফ্যাক্টরি এক্সপেন্সেস 3,52,000 টাকা। দেখো ফ্যাক্টরি এক্সপেন্সেস নমিনাল অ্যাকাউন্ট, কস্ট অ্যাকাউন্টেন্টের কাজ কি জানো?
কস্ট অ্যাকাউন্টেন্ট কি কাজ করে থাকে, কোম্পানিতে যে কস্ট অ্যাকাউন্টেন্ট ইন্ট্রোডিউস করা হয় তার কাজটা কি, ওকে যে অ্যাপয়েন্ট হয় তার কাজটা কি, কস্টটাকে কন্ট্রোল করা, কস্টটাকে রিডিউস করা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার সেলিং প্রাইসটা এস্টিমেট করা, মানে ফিক্সিং সেলিং প্রাইস, প্রফিটটা এস্টিমেট করা, এই সমস্ত কাজ করতে, মানে ও কস্ট আর সেল রিলেটেড কাজ করে। অর্থাৎ ওর কাজ হচ্ছে কোম্পানির এক্সপেন্সেস আর ইনকাম সাইডটা ওর দেখো, ও আর কোনো কাজ করবে না। অর্থাৎ ওর কাজ নমিনাল অ্যাকাউন্ট মেনটেন করা। ও পার্সোনাল অ্যাকাউন্টের কাজকর্ম করার জন্য কোনো রকমের ও স্যালারি পায় না, ও রিয়েল অ্যাকাউন্ট দেখাশোনা করার জন্য কোনো স্যালারি পায় না। ও টাকাটা পায় কিসের জন্য, ও নমিনাল অ্যাকাউন্টের কাজগুলো করার জন্য টাকা পায়। ও কেন পার্সোনাল অ্যাকাউন্ট আর রিয়েল অ্যাকাউন্টের কাজ করবে, ঠিক আছে। তো এই কারণের জন্য ক্যাশ তো রিয়েল অ্যাকাউন্ট, ও তাই বলছে যে আমি রিয়েল অ্যাকাউন্টের কাজ করব না, আমি ক্যাশ অ্যাকাউন্ট খুলবই না। তো আমাদের দেশে যে অ্যাকাউন্টেন্সি চলে ডবল এন্ট্রি সিস্টেমে চলে। তো ও যদি ক্যাশ অ্যাকাউন্ট না খোলে, ও ধরো ডেবিট করলো, এদের নমিনাল অ্যাকাউন্ট ডেবিট করলো, কিন্তু ক্রেডিট যদি কিছু না লেখে, তাহলে আমাদের দেশে অ্যাকাউন্টেন্সি কি করে ফলো হবে, ডবল এন্ট্রি সিস্টেম তো ফলো হবে না। তাই জন্য বলছে ঠিক আছে আমি ক্যাশ অ্যাকাউন্ট মানে আমি রিয়েল অ্যাকাউন্ট খুলবো না, অথচ আমাদের দেশে যে ডবল এন্ট্রি সিস্টেম ফলো হয় সেটাও করবো, কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট খুলবো। স্যার এটা কি করে সম্ভব, আরে যেটাই বললাম। অর্থাৎ এই জায়গায় ও এমন একটা অ্যাকাউন্ট লিখে দেবে যেটা করলে ডবল এন্ট্রি সিস্টেমটা মানলো, আবার ও রিয়েল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টও কাজ করলো না। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যেটা বারবার বলছিলাম, কারণটা এখন বলে দিলাম, রিয়েল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট যেখানে যেখানে থাকবে সেখানে তোমরা জিএলএ অ্যাকাউন্ট বসিয়ে দেবে। এখানে ক্যাশের জায়গায় কি লিখবে, জিএলএ অ্যাকাউন্ট, হয়ে গেল। আর ফ্যাক্টরি এক্সপেন্সেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, বা তুমি এক্সপেন্সেস মানে ওভারহেড বলে অনেকে, লেজারের এল, কন্ট্রোলের সি, লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে, হয়ে গেল। ন্যারেশন কি লিখবে, লেখো বিং ফ্যাক্টরি এক্সপেন্সেস পেড, হয়ে গেল। নেক্সট বলেছে, দেখো আমাদের কাজটা কি, নেক্সট যে পয়েন্টটা বলে যাই পড়ছি পরে, আমরা যত খরচ করবো, যেমন এখানে যদি আমি এর কথাটাই যদি বলি ফ্যাক্টরি এক্সপেন্সেস, আরে ফ্যাক্টরি এক্সপেন্সেস বাবদ ধরো আমি যেই কোম্পানির কথা বলছি সেই কোম্পানির কাজটা কি, কি প্রোডাক্ট তৈরি করে, ও ধরো মার্কার পেন তৈরি করে, তো অনেক মার্কার পেন, একটা দুটো মার্কার পেন তৈরি করেনি, অনেকগুলো মার্কার পেন তৈরি করেছে। তা মার্কার পেন তৈরি করতে তো সারা বছর ধরে অনেক খরচ করতে হচ্ছে, তাই খরচের টাকাগুলো কি ওকে রিকভার করতে হবে, হ্যাঁ কি না। আরে মার্কার পেন তৈরি করতে ধরো সাপোজ ধরো ফ্যাক্টরিতে খরচ হয়েছে 3,52,000 টাকা, ওকে এই খরচটা রিকভার করার চেষ্টা করবে না? অবশ্যই স্যার। আরে আজকে যদি আমি কোনো কিছু প্রোডাক্ট তৈরি করি, সেই প্রোডাক্ট তৈরি করতে আমার খরচ হবে, সেই খরচটাকে তো আমাকে তুলতে হবে, নাকি শুধু খরচই করে যাবো, টাকা আর তুলবো না। টাকা তুলবো, কার থেকে টাকা তুলবো স্যার, কাস্টমারের থেকে টাকাটা তুলতে হবে। অর্থাৎ আমি যে 3,52,000 টাকা খরচ করেছি, এই খরচটা তোমাকে রিকভার করতে হবে, রিকভার করতে হবে এই খরচটা, ঠিক আছে। রিকভার, স্যার কি করে রিকভার করবো, কাস্টমারের কাছ থেকে রিকভার করবো। দেখো আমি তোমাকে রুলটা বলে দিচ্ছি। এর জন্য আমি আগের ক্লাসে একটা ফ্লো চার্ট দিয়েছিলাম, ম্যাটেরিয়াল, লেবার আর ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে। ম্যাটেরিয়ালের টাকাটা, লেবারের টাকাটা আর ফ্যাক্টরি ওভারের টাকাটা, তিনটে জিনিসই তোমার চলে যাবে ডব্লিউআইপিতে চলে যাবে, তিনটে জিনিসই ডব্লিউআইপিতে চলে যাবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে ম্যাটেরিয়ালটা যেমন ডব্লিউআইপিতে যাবে, ওটা বলেই দিয়েছি আগে। লেবারের এখনো পর্যন্ত কিছু পাইনি, কিন্তু ফ্যাক্টরি ওভারের টাকাটা আমি কার থেকে রিকভার করবো, ফ্যাক্টরি ওভারের টাকাটা কার থেকে, কাস্টমার থেকে রিকভার করবো, ঠিক আছে। কাস্টমার থেকে, আরে কাস্টমারের কাছে যাবো কি করে, আমি কাস্টমারকে কি করে যাব, এই তিনটে কস্ট যোগ করলেই তো ওয়ার্ক কস্ট হয়। তো ওয়ার্ক কস্টগুলো কোন অ্যাকাউন্ট থেকে জানতে পারি, ডব্লিউআইপি অ্যাকাউন্ট থেকে। তো আলটিমেটলি বলতেই পারি ফ্যাক্টরি ওভার চলে যাবে ডব্লিউআইপিতে। তার মানে ফ্যাক্টরি ওভারহেড যাবে ডব্লিউআইপিতে, ঠিক আছে, ফ্যাক্টরি ওভারহেড যাবে ডব্লিউআইপি। জার্নালটাকে বলে নি কোথায় যাচ্ছে ফ্যাক্টরি ওভারহেড টাকাটা, ডব্লিউআইপিতে যাচ্ছে। তাহলে যেখানে যাচ্ছে সে ডেবিট, তাহলে এখানে লেখো ডব্লিউআইপি, লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। টু কোথা থেকে যাচ্ছে, ফ্যাক্টরি ওভারহেড থেকে যাচ্ছে, ফ্যাক্টরি ওভারহেড থেকে যাচ্ছে, তাই লিখবে টু ফ্যাক্টরি ওভারহেড, টু ফ্যাক্টরি ওভারহেড ওভারহেডের OH, লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। স্যার কত টাকা, দেখো এখানে কত বলেছে, রিকভার কত বলেছে, 3,46,000, রিকভার বলেছে 3,46,000, ঠিক আছে, 3,46,000। তাহলে কি হলো ব্যাপারটা, এখানে ব্যাপারটা হলো 3,52,000 টাকা খরচ করলাম,
যার মধ্যে থেকে আমি কাস্টমার থেকে রিকভার করছি কত 3,46,000 টাকা। কাস্টমার থেকে রিকভার করছি আমরা কত 3,46,000 টাকা। টুকে নাও এত অবধি কি কি বোঝালাম, ঠিক আছে। এর ন্যারেশনটা লেখা হলো না, আচ্ছা এর ন্যারেশনটা তো লেখা হলো, ন্যারেশনটা লেখো। ন্যারেশনটা কি লিখবো, লেখো বিং ফ্যাক্টরি ওভারহেড, লেখো বিং ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, বিং ফ্যাক্টরি ওভারহেড রিকভার্ড, বিং ফ্যাক্টরি ওভারহেড রিকভার্ড। কখনো কখনো কোশ্চেনে রিকভার না পেয়ে কখনো কখনো কোশ্চেনে তোমরা অ্যাবজর্বডও পেতে পারো বা চার্জও পেতে পারো। তুমি বোঝার চেষ্টা করো, তোমরা ফ্যাক্টরি ওভারহেড বাবদ খরচ করেছি কত 3,52,000 টাকা, খরচ করেছি কত 3,52,000 টাকা। কিন্তু আরে ফ্যাক্টরি ওভারহেড বাবদ খরচ করেছি 3,52,000 টাকা, কিন্তু আমি কত টাকা রিকভার করতে পেরেছি, কত টাকা রিকভার করতে পেরেছি। আরে ফ্যাক্টরি ওভারহেড বাবদ 3,52,000 টাকা দিয়ে দিয়েছি, কিন্তু আমি রিকভার করেছি কত, স্যার রিকভার করেছেন 3,46,000 টাকা। আমি দিয়েছি 3,52,000 কিন্তু রিকভার করেছি, অর্থাৎ ওর থেকে কাজ নিয়েছি। সাপোজ ধরো আমার কোম্পানিতে একজন লেবার কাজ করে, ঠিক আছে, কোম্পানিতে একজন লেবার কাজ করে, ওকে ধরো আমি 100 টাকা পেমেন্ট করেছি, কিন্তু ওর থেকে কাজ নিয়েছি কত 90 টাকা। তার মানে ওর থেকে বেশি কাজ দিয়েছেন কম নিয়েছি। স্যার আপনি ওকে 100 টাকা দিলেন, কিন্তু আপনি ওর থেকে 90 টাকার কাজ নিলেন, আপনি তো ওর থেকে কম টাকার কাজ নিয়েছেন। তাহলে কম টাকার কাজ নিলে কোম্পানির প্রফিট না লস? আরে এমপ্লয়ির তো লাভ, এমপ্লয়িকে 100 টাকা দিয়ে ওর থেকে 90 টাকার কাজ নিয়েছো, এমপ্লয়ি, আমরা এমপ্লয়ির কাজ করছি না, আমরা ওয়ার্কারের কথা বলছি না, আমরা কোম্পানির কথা বলছি। কোম্পানির প্রফিট না লস? স্যার কোম্পানির লস। একই রকম ভাবে 3,52,000 টাকা দিয়ে এত টাকার কাজ নিয়েছি, তাহলে কোম্পানি প্রফিট না লস? স্যার কোম্পানির লস। কত টাকা লস? 6,000 টাকা লস। লস কোথায় যায়? স্যার যে কোনো লস তো ডেবিটই হয়, ঠিক আছে, লস তো ডেবিটই হয়। তাহলে লসটা লিখবো এখানে, কস্টে লসটাকে বলে কস্টিং পিএল, কস্টিং পিএল, কস্টিং পিএল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 6,000 টাকা। ঠিক আছে, টু কি লিখবো, টু ফ্যাক্টরি ওভারহেড, লেখো টু ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা? 6,000 টাকা। তো দেখো তুমি একটা জিনিস দেখো, জার্নালটা তুমি বুঝতে পারো তুমি ঠিক করেছো কিনা। দেখো ফ্যাক্টরি ওভারহেড ডেবিট কত ছিল? 3,52,000। এবার দেখো কেইটে 3,52,000 হতে হবে, কেইটে কত ছিল? 3,46,000। আবার কেইটে কত ছিল? 6। 3,46,000 আর 6 3,52,000। তাহলে পুরো কমপ্লিট। এখন এইটা তো এই যে অ্যাবজর্পশনটা হলো, এটা কি অ্যাবজর্পশন? ওভার অ্যাবজর্পশন না আন্ডার অ্যাবজর্পশন? তুমি অ্যাবজর্ব বেশি করেছো না কম করেছো? স্যার অ্যাবজর্ব 3,52,000 করার কথা ছিল, 3,46,000 করেছে, 6,000 টাকা কম করেছে, তাই এটাকে বলে আন্ডার অ্যাবজর্পশন অফ ফ্যাক্টরি ওভারহেড। দেখো বিং আন্ডার অ্যাবজর্পশন অফ ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে তো। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে প্রোডাকশন লেবার পেড অ্যান্ড অ্যালোকেটেড। নেক্সট কি বলেছে দেখো, প্রোডাকশন লেবার পেড। প্রোডাকশন লেবার পেড মানে জানো? প্রোডাকশন লেবার মানে হচ্ছে, দেখো ওয়ার্কারদের তো আমরা ওয়েজেস পেমেন্ট করি, দু রকমের ওয়েজেস হয়, একটা ডাইরেক্ট ওয়েজেস আর একটা ইনডাইরেক্ট ওয়েজেস। তো প্রোডাকশন ওয়েজেস মানে এটা ডাইরেক্ট ওয়েজেস। বলছে প্রোডাকশন লেবার পেড মানে ডাইরেক্ট ওয়েজেস পে করেছি 3,48,000 টাকা, আর আনপ্রোডাক্টিভ লেবার মানে হচ্ছে ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট ওয়েজেস পে করেছি কত? 20,000 টাকা। তার মানে আমরা টোটাল ওয়েজেস কত টাকার পেমেন্ট করেছি? আমরা ওয়েজেস টোটাল কত টাকা পেমেন্ট করেছি? স্যার ওয়েজেস 3,48,000 টাকা ডাইরেক্ট ওয়েজেস দিয়েছেন আর 20,000 টাকা ইনডাইরেক্ট ওয়েজেস দিয়েছেন, টোটাল ওয়েজেস পেড করেছেন 3,68,000 টাকা। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, আমার কাজ কি দেখতে হবে, এই কোম্পানি ওয়েজেস কত টাকা পেমেন্ট করে। স্যার ওয়েজেস বলতে কি শুধু ডাইরেক্ট ওয়েজেস লিখবো নাকি ইনডাইরেক্ট ওয়েজেসও লিখবো? ওয়েজেস বলতে আমরা দুটো ওয়েজেসকেই দেখাবো, ডাইরেক্টও দেখাবো আবার ইনডাইরেক্টও দেখাবো, টোটাল ওয়েজেস পেড দেখাবো। মাথায় রাখবে, এটা ভুললে চলবে না, ঠিক আছে? অনেকে ভুল করে ডাইরেক্ট ওয়েজেসের টাকাটা লিখে দেয়, এটা করলে হবে না। তোমাকে টোটাল কত টাকা ওয়েজেস পেড করেছো সেটা দেখাতে হবে। তার মানে ওয়েজেস পেড করলে এমনি অ্যাকাউন্টেন্সি কি বলছে, জার্নাল, ওয়েজেস পেড করলে জার্নাল হয় ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এটা আমাদের অ্যাকাউন্টেন্সি বলছে। ওয়েজেস নমিনাল অ্যাকাউন্ট, তো ওয়েজেস দেখিয়েছো, কোনো ভুল নেই, পুরো ঠিক করেছো, ওয়েজেস দেখিয়েছো। তো কিন্তু কস্টে বলছে কি ওয়েজেস না দেখে তুমি দেখাও ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, কত টাকা ডেবিট?
3,48,000 আর 20 3,68,000 টাকা। ঠিক আছে, ক্যাশ, ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট তুমি লিখতে পারো না, ক্যাশের বদলে কি লিখবে, জিএলএ অ্যাকাউন্ট লেখো, টু জিএলএ অ্যাকাউন্ট। কত টাকা, 3,68,000। খুব ইজি জিনিসগুলো, একবার যদি ধরতে পারো অঙ্কগুলো করা খুব ইজি। লেখো বিং ওয়েজেস পেড, বিং ওয়েজেস পেড, ছোট্ট ছোট্ট ন্যারেশন জাস্ট লিখতে হবে, ন্যারেশন লিখতে হবে, বাট ছোট লিখলেও কোনো অসুবিধা নেই, হয়ে গেল। আচ্ছা, এরপরে যে জার্নালগুলো করবো তার জন্য উপরেগুলো মুছি, নাহলে আমার করা ওদের পক্ষে খুব অসুবিধা হয়ে যাবে। এবার কি বলেছে দেখো, টোটাল ওয়েজেস তুমি কত টাকা পেমেন্ট করলে, স্যার টোটাল ওয়েজেস পেমেন্ট করেছি, কত টাকা পেমেন্ট করেছি বলো, টোটাল ওয়েজেস, স্যার টোটাল ওয়েজেস পেমেন্ট করেছি 3,68,000 টাকা। ঠিক আছে তো, এবার ওয়েজেস, এই যে ওয়েজেস বাবু যে তুমি এত টাকা খরচ করলে, এই টাকাটা তোমাকে রিকভার করতে হবে। দেখো কোশ্চেনে কি বলেছে, স্যার কোশ্চেনে বলেছিল প্রোডাকশন লেবার পেড, মানে ডাইরেক্ট ওয়েজেস পেড, এটা তো করেছো 3,48,000, এই 3,68,000 কি করে এসে 3,48,000 ডাইরেক্ট আর 20,000 ইনডাইরেক্ট। তো এখানে বলেছে প্রোডাকশন লেবার পেড মানে ডাইরেক্ট ওয়েজেস পেড অ্যান্ড অ্যালোকেটেড, টাকাটা অ্যালোকেট করতে বলেছে। অ্যালোকেট মানে টাকাটা তুমি রিকভার করবে। আরে তুমি ডাইরেক্ট ওয়েজেস 3,48,000 টাকা খরচ করেছো, সেই টাকাটা রিকভার করতে হবে। তো রিকভার কি করে করতে পারি, এই যে লেবারের টাকাটা রিকভার করতে গেলে কোথায় নিয়ে যেতে হবে, WIP তে নিয়ে যেতে হবে। তাহলে জার্নাল বলো কি হবে, WIP তে যাচ্ছে, তাই WIP লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, WIP লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা যাবে, ডাইরেক্ট ওয়েজেস 3,48,000 টাকা। কোথা থেকে যাচ্ছে, স্যার লেবার অ্যাকাউন্ট থেকে, লেবার মানে ওয়েজেস অ্যাকাউন্ট থেকে যাচ্ছে, তাই ওই অ্যাকাউন্টটা ক্রেডিট হবে টু ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত হচ্ছে 3,48,000। ন্যারেশনটা লিখে দাও, ন্যারেশনটা কি হবে, অ্যালোকেশন অফ ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেসটা তুমি অ্যালোকেট করছো, বিং allocation of direct wages। ক্লিয়ার হলো? এইবার তুমি কি 3,68,000 টাকা ছিল, যার মধ্যে তুমি 3,48,000 টাকা অ্যালোকেট করলে, বাকি রইলো কত, 20,000 টাকা। 20,000 টাকা কি ওয়েজেস, স্যার 20,000 টাকা তো ইনডাইরেক্ট ওয়েজেস, তাহলে ইনডাইরেক্ট ওয়েজেসটাও তো তোমার পাঠাতে হবে। ঠিক আছে, ইনডাইরেক্ট ওয়েজেস মানে বলতে পারো এক ধরনের ফ্যাক্টরি ওভারহেড। ইনডাইরেক্ট ওয়েজেসটা কি, আরে আমরা কস্ট শিট করার সময় ইনডাইরেক্ট ওয়েজেস কোথায় নিতাম, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে নিতাম ইনডাইরেক্ট ওয়েজেস। ঠিক আছে, তো ইনডাইরেক্ট ওয়েজেস হচ্ছে তোমার ফ্যাক্টরি ওভারহেড। তাহলে লেখো এখানে ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। ইনডাইরেক্ট ওয়েজের টাকাটা কোথায় যাচ্ছে, ফ্যাক্টরি ওভারহেড চলে যাচ্ছে, তাই যেখানে চলে যাচ্ছে সেই ডেবিট ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট টু ওয়েজেস কন্ট্রোল। কোন অ্যাকাউন্ট থেকে যাচ্ছে, ওয়েজেস থেকেই যাচ্ছে, ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা, 20,000 টাকা। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। ওয়েজেস, টোটাল ওয়েজেস বাবু টোটাল কত খরচ করছো, 3,68,000 টাকা। 3,68,000 টাকার মধ্যে 3,48,000 টাকা প্রোডাকশন করার জন্য WIP তে চলে যাচ্ছে, আর বাকি 20,000 টাকা ইনডাইরেক্ট ওয়েজেস, সেটা চলে যাচ্ছে ফ্যাক্টরি ওভারহেডে। বেশ, তাই হয়েছে, আর কিচ্ছু হয়নি এখানে। ঠিক আছে, তো যদি বুঝতে চাও আমি এখানে বুঝিয়েছি লেবার মানে হচ্ছে এটা, এই লেবারের দুটো পার্ট, একটা ডাইরেক্ট ওয়েজেস, একটা ইনডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেস চলে যাবে তোমার WIP তে, আর ইনডাইরেক্ট ওয়েজেস চলে যাবে কোথায়, ফ্যাক্টরি ওভারহেডে। ঠিক আছে, শর্ট ট্রিক্স, এই ট্রিক্সগুলো লিখে রেখো, তাহলে আর ভুল হবে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এর ন্যারেশনটা কি লিখবো, 20,000 টাকা। লেখো অ্যালোকেশন অফ ইনডাইরেক্ট ওয়েজেস, লেখো অ্যালোকেশন অফ বিং allocation of indirect wages, being allocation of indirect wages। হয়ে গেল।
এবার কি করব, ম্যাটেরিয়াল ইস্যুড ফর রিপেয়ার, এটা আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি। ম্যাটেরিয়াল ইস্যু ফর রিপেয়ার এই জার্নালটা কি হবে, ঠিক আছে, ম্যাটেরিয়াল ইস্যু ফর রিপেয়ার, এটা মুছে দিই, ম্যাটেরিয়াল ইস্যু ফর রিপেয়ার। ঠিক আছে, কি হয় ব্যাপারটা, ধরো ম্যাটেরিয়ালগুলো প্রোডাকশন করার জন্য ডব্লিউআইপি তে পাঠালো, ডব্লিউআইপি কি করবে, এই প্রোডাক্ট, এই যে ম্যাটেরিয়ালগুলো থেকে তো ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে হবে, তার জন্য ও মেশিন, এটা ধরো মেশিন, মেশিনে ম্যাটেরিয়ালগুলো দেবে, তো মেশিনে ম্যাটেরিয়ালগুলো দেবে, সেখান থেকে গুডসগুলো ফিনিশড হয়ে বেরোবে, ফিনিশ গুডস বেরোবে। তো ফিনিশ গুডসের মধ্যে কিছু গুডস গুড বেরোবে, কিছু গুডস ব্যাড বেরোবে, অর্থাৎ কিছু গুডস গুড বেরোবে, কিছু গুডস ব্যাড বেরোবে। যেই গুডসগুলো ব্যাড বেরোবে সেইগুলোকে তোমাকে রিপেয়ার করতে হবে, তাই না? যেইগুলো ব্যাড বেরোবে সেই গুডসগুলোকে রিপেয়ার করতে হবে। তো রিপেয়ার করার জন্য তোমার কি দরকার, ম্যাটেরিয়াল দরকার, অর্থাৎ সেই ম্যাটেরিয়াল ডাইরেক্ট রিপেয়ার করার জন্য ফ্যাক্টরিতে পাঠাবে। বুঝতে পারলে ব্যাপারটা? স্টোরস ডিপার্টমেন্ট, স্টোরস এই যে ম্যাটেরিয়ালগুলো প্রথমে ডব্লিউআইপি কে দেবে, কেন? গুডসগুলোকে ফিনিশ করার জন্য ম্যাটেরিয়াল ডব্লিউআইপি কে দেবে। ম্যাটেরিয়াল ডব্লিউআইপি কে কেন দেবে? ম্যাটেরিয়ালগুলো থেকে ফিনিশ প্রোডাক্ট তৈরি করার জন্য। ধরো মার্কার পেন তৈরি করতে হবে, তার জন্য ম্যাটেরিয়াল লাগবে। তো স্টোর ডিপার্টমেন্ট মার্কার পেন তৈরি করতে যেই যে ম্যাটেরিয়ালগুলো লাগে সেই ম্যাটেরিয়ালগুলো ডব্লিউআইপি কে দেবে। ডব্লিউআইপি কি করবে, সেই ম্যাটেরিয়ালগুলো থেকে মার্কার পেন তৈরি করবে, তৈরি করার জন্য মেশিনে এই ম্যাটেরিয়ালগুলো দেবে। তো ওখান থেকে তৈরি হবে, তৈরি হয়ে যেই প্রোডাক্টটা বেরোবে, যেই প্রোডাক্টটা বেরোবে, কিছু গুডস ভালো বেরোবে, তো কিছু গুডস খারাপ বেরোবে। ভালো বেরোলে তো ঠিক আছে, যেগুলো খারাপ বেরোবে সেগুলো তো তোমাকে রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার জন্য প্রোডাকশন ম্যানেজার আবার ডাইরেক্ট স্টোর ডিপার্টমেন্টকে ফোন করে বলবে আমার কিছু ম্যাটেরিয়াল লাগবে। তোমাকে ম্যাটেরিয়াল পাঠালাম প্রোডাকশন করার জন্য, বলছে না আমাকে যে ম্যাটেরিয়াল পাঠিয়েছো সেই ম্যাটেরিয়াল দিয়ে যে প্রোডাক্ট তৈরি করলাম, কিছু প্রোডাক্ট খারাপ বেরিয়ে, তার জন্য কিছু ম্যাটেরিয়াল লাগবে। ঠিক আছে, তো এখন তোমরা বলবে স্যার তাহলে ম্যাটেরিয়াল তো ডাইরেক্ট ডব্লিউআইপি কে, কেন ডব্লিউআইপি কে দেবে? আরে ডব্লিউআইপি কে যেই ম্যাটেরিয়ালগুলো দেবে সেই ম্যাটেরিয়ালগুলো ফিনিশ প্রোডাক্ট তৈরি হবে। আরে আমার তো ফিনিশ প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, জাস্ট এগুলো খারাপ বেরিয়ে এগুলো ঠিক করতে হবে। তাই ডাইরেক্ট ডব্লিউআইপি কে না দিয়ে ও ডাইরেক্ট ম্যাটেরিয়ালগুলো কাকে দেবে? ফ্যাক্টরি ওভারহেডকে দিয়ে দেবে। ঠিক আছে, তো এটা বুঝতে পারলে ব্যাপারটা কি বলতে চাইছে। জার্নালটা আমি বলে দিচ্ছি কি হবে। এটাই হচ্ছে রিপেয়ারের জার্নাল। ঠিক আছে, তো কি হবে, কোথা থেকে আসছে ম্যাটেরিয়ালগুলো? স্টোর থেকে আসছে, যেখান থেকে আসছে সে তো কেইট হবে। ম্যাটেরিয়ালগুলো স্টোর থেকে আসছে, তো স্টোরটা কেইট হবে। ডেবিট কোথায় যাবে? ফ্যাক্টরি ওভারহেড আছে। ঠিক আছে, ফ্যাক্টরি ওভারহেড লেখো, ফ্যাক্টরি ওভারহেড, লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। এগুলো খুব কস্টশিট যখন করেছি আমরা, তোমরা বলো না রিপেয়ার থাকলে কস্টশিটে কোথায় নিতাম? স্যার রিপেয়ার তো ফ্যাক্টরি ওভারহেড নিতাম, তাই তো নিচ্ছি ফ্যাক্টরি ওভারহেড লিখছি। কি এমন কিচ্ছু কঠিন নাই জিনিসগুলো। ফ্যাক্টরি ওভারহেড, লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ডেবিট, এটা কস্টশিট জানা থাকলে অঙ্কগুলো করা খুব সুবিধা। ফ্যাক্টরি ওভারহেড, লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা ছিল? 3100 টাকা। টু কি হবে? টু কোথা থেকে যাচ্ছে? স্টোর থেকে যাচ্ছে, লিখো টু স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট 3100 টাকা। ন্যারেশন কি লিখবে? ন্যারেশনটা লিখে দাও দেখে দেখে। লিখো ম্যাটেরিয়াল ইস্যুড ফর রিপেয়ার, লিখো বিং ম্যাটেরিয়াল ইস্যুড ফর রিপেয়ার্স। জার্নাল করাটাই টাফ, লেজার করা কোনো টাফ নয়। লেজার তো একবার জার্নাল বুঝে গেলে লেজার করাটা খুব ইজি। আর দুটো পয়েন্ট দিচ্ছে, একটা হচ্ছে কস্ট অফ কমপ্লিটেড জব, আর একটা দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস। ঠিক আছে, কস্ট অফ কমপ্লিটেড জব। আচ্ছা কি করবো এবার? এবার এই জায়গাটা একটু মুছে দিই। দেখো কস্ট অফ কমপ্লিটেড জব তোমাদের তো বোঝাতে হবে। তো ধরো ম্যাটেরিয়াল, লেবার আর ধরো ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটে জিনিসই চলে যাচ্ছে ডব্লিউআইপি তে, ডব্লিউআইপি অ্যাকাউন্টে চলে যাচ্ছে। ডব্লিউআইপি অ্যাকাউন্ট থেকে আমরা কি বের করতে পারি? জানতে পারি কোম্পানির ওয়ার্ক কস্ট কত জানতে পারি। ডব্লিউআইপি অ্যাকাউন্ট থেকে আমরা কি জানতে পারি? কোম্পানির ওয়ার্ক কস্টটা জানতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই ওয়ার্ক কস্টের টাকাটা কোথায় চলে যাচ্ছে? ফিনিশ গুডস অ্যাকাউন্টে, ফিনিশ গুডস অ্যাকাউন্টে। আর এখানে তোমার অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস বা বলতে পারো অফিস এক্সপেন্সেস খরচ হয়, এই টাকাটা কোথায় চলে যাবে? এই টাকাটাও চলে যাবে ফিনিশ গুডস অ্যাকাউন্টে। এবার আমাকে বলেছে কস্ট অফ কমপ্লিটেড ওয়ার্কস, কস্ট অফ কমপ্লিটেড ওয়ার্কস অর্থাৎ আমাদের যে পেনগুলো তৈরি হলো না, মার্কার পেনগুলো তৈরি হলো, তার কস্ট কত, এটাকে বলে কস্ট অফ কমপ্লিটেড ওয়ার্কস। অর্থাৎ এই ওয়ার্ক কস্টটাকে আমরা বলতে পারি কস্ট অফ কমপ্লিটেড ওয়ার্কস, কস্ট অফ কমপ্লিটেড ওয়ার্কস, এটা বলতে পারি কস্ট অফ কমপ্লিটেড ওয়ার্কস। মানে ওয়ার্ক কস্টের টাকাটা কোথায় যায়? স্যার ফিনিশ গুডসে যায়।
তাহলে জার্নাল কি হবে, এই জার্নালটা কি হবে, যাচ্ছে ফিনিশ গুডস, তো ফিনিশ গুডস ডেবিট হয়ে গেল। এখানে লেখো ফিনিশ গুডস, ফিনিশড গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। টাকাটা আমি পরে বলছি। কোথা থেকে যাচ্ছে, ডব্লিউআইপি, এই যে এই অ্যাকাউন্ট থেকে যাচ্ছে, তাহলে এই অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। লেখো টু ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। টাকাটা করে দেখো, টাকাটা কত বলেছে, টাকাটা বলেছে 13,20,000, 13,20,000 লিখে দাও, 13,20,000। স্যার ন্যারেশনটা কি হবে, বলে দিচ্ছি ন্যারেশনটা কি হবে। লেখো বিং কস্ট অফ কমপ্লিটেড জব, লেখো বিং কস্ট অফ কমপ্লিটেড জব, বিং কস্ট অফ কমপ্লিটেড জব। ঠিক আছে, এই ডায়াগ্রাম যদি ভালো করে যদি মাথায় না ঢোকে তাহলে কিন্তু, যেমন এই চার্জের জার্নাল, অ্যাবজর্পশনের জার্নাল, অ্যালোকেশনের জার্নাল তোমরা পারবে না করতে। সুতরাং এই চারটা পুরো মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। আর এই চারটা আমরা কিভাবে তৈরি করেছি, একদম পুরো কস্ট শিটের কনসেপ্ট ধরে। লাস্ট একটাই জার্নাল বাকি আছে, আর কি জার্নাল বাকি আছে সেটা বলছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস পেড। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস পেড। তো দেখো অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স পেড করলে জার্নাল কি হবে, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট তো এটাই বলছে, এটা মুছে দেওয়ার দরকার নেই আমার। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলছে, কিন্তু কস্ট অ্যাকাউন্টেন্ট এটা বলবে না, ও বলবে ক্যাশ, মানে রিয়েল অ্যাকাউন্ট তো আমরা দেখাই না, রিয়েল অ্যাকাউন্টের বদলে কি দেখাবো, জিএলএ, জিএলএ অ্যাকাউন্ট। এখানে লেখো জিএলএ অ্যাকাউন্ট। ঠিক আছে, আর অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট হবে, লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। টাকাটা কত বলেছে, টাকাটা বলেছে 2,05,000, 2,05,000। এটা কিন্তু শুধু পেমেন্টের জার্নাল করতে বলেছে, ওরা কিন্তু অ্যালোকেশন বা চার্জ বা অ্যাবজর্পশন কিচ্ছু বলেনি, রিকভার কিচ্ছু বলেনি, এগুলো করবো না, বলেনি তো করবো কেন। তাহলে এখানে লিখবো বিং অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস পেড। আশা করি বুঝতে পারলে অঙ্কটা, বোঝানোর কিছু নেই আর, পুরো বুঝিয়ে দিয়েছি অঙ্কটা, কিন্তু পুরোটা বুঝিয়ে দিয়েছি। দেখো এরকমই অঙ্ক এক্সামে আসে। হ্যাঁ, হয় তোমার এক্সামে জার্নাল দেবে, না হয় তোমার লেজার দেবে। ঠিক আছে, তো জার্নালটা দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যে অঙ্কটা করব এটা সিইউ বিকম অনার্স 2011 এসেছিল। ঠিক আছে, আর আইসিডব্লিউএ ইন্টার জুন 1996 এসেছিল। আমাকে বলেছে পাস জার্নাল এন্ট্রিজ দ্য কস্ট বুক, কস্ট বুকে জার্নাল করতে বলেছে নন ইন্টিগ্রেটেড সিস্টেম। ঠিক আছে, নন ইন্টিগ্রেটেড সিস্টেমে করতে বলেছে ফর দ্য ফলোয়িং ট্রানজাকশন। বলছে 1 নম্বর বলেছে ম্যাটেরিয়াল ওয়ার্থ ₹25,000 রিটার্ন টু দ্য স্টোরস ফ্রম জব। ঠিক আছে, বলছে 25,000 টাকার ম্যাটেরিয়াল রিটার্ন করা হয়েছে, 25,000 টাকার ম্যাটেরিয়াল রিটার্ন করা হয়েছে, 25,000 টাকার ম্যাটেরিয়াল রিটার্ন করেছে স্টোরে, স্টোরে রিটার্ন করেছে। মন দিয়ে শুনবে, লাইনের মানে বুঝবে। এখানে কিন্তু বলেনি ম্যাটেরিয়ালগুলো রিটার্ন করেছি সাপ্লায়ারকে, এখানে বলেছি ম্যাটেরিয়ালগুলো রিটার্ন করেছি স্টোরে ফ্রম জব। তার মানে প্রোডাকশন ম্যানেজার স্টোর ডিপার্টমেন্টকে ফোন করে বলেছিল ভাই আমার ম্যাটেরিয়াল লাগবে, তুমি ম্যাটেরিয়াল পাঠাও। ও ম্যাটেরিয়াল পাঠিয়েছিল, স্টোর ডিপার্টমেন্ট থেকে প্রোডাকশনে পাঠিয়েছিল, ম্যাটেরিয়াল প্রোডাকশন করার জন্য পাঠিয়েছিল, কিন্তু কিছু ম্যাটেরিয়াল ডিফেক্টিভ বেরিয়েছিল। প্রোডাকশন ম্যানেজার সেই ম্যাটেরিয়ালগুলো আবার রিটার্ন করেছে। কোথায় রিটার্ন করেছে? স্টোরে। তাহলে এখন ম্যাটেরিয়ালগুলো কোথায় যাচ্ছে? দেখো আমি যদি তোমাকে যদি ডিটেলসে যদি বোঝাই, মানে আমি যদি ড্র করে বোঝাই, ডায়াগ্রাম করে করে যদি বোঝাই, এটা ধরো স্টোরস আর এটা ধরো তোমার প্রোডাকশন ডিপার্টমেন্ট, বা যেটাকে আমি ডাইরেক্ট বলছি ডব্লিউআইপি, কারণ স্টোর থেকে সমস্ত ম্যাটেরিয়ালগুলো কোথায় যায়? ডব্লিউআইপিতে যায়। ঠিক আছে, যেই ম্যাটেরিয়ালগুলো পাঠালো কিছু ডিফেক্টিভ বেরোলে ডব্লিউআইপি ডিপার্টমেন্ট থেকে সেই ম্যাটেরিয়ালগুলো রিটার্ন করে দেবে। কোথায় রিটার্ন করবে? স্টোরেই রিটার্ন করবে। তাহলে আমাকে বলেছে ম্যাটেরিয়াল রিটার্ন হচ্ছে ফ্রম ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোরস, অর্থাৎ স্টোরে ম্যাটেরিয়াল আসছে। তাহলে স্টোরে ম্যাটেরিয়াল আসলে স্টোরে ম্যাটেরিয়াল বাড়ছে না কমছে? স্যার স্টোরে ম্যাটেরিয়াল বাড়ছে। তাহলে তুমি বলো জার্নালটা কি হতে পারে? স্যার স্টোরে যদি ম্যাটেরিয়াল বাড়ে তাহলে স্টোরে ম্যাটেরিয়াল, স্টোর বাড়ছে, স্টোরকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে লিখবো এখানে স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। কোথা থেকে আসছে এই ম্যাটেরিয়ালগুলো? এইখান থেকে আসছে। তাহলে যেখান থেকে আসছে সে ক্রেডিট। তাহলে কি লিখবো? টু ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট।
কত টাকা? স্যার টাকা বলেছিল 25,000 টাকা। লিখে দাও 25,000। ন্যারেশন লিখবো না, ন্যারেশন তোমরা নিজেরা করবে, ঠিক আছে? জার্নালের দাগ কেমন হয় তোমরা সবাই জানো, করে ফেলবে, সময় নষ্ট করছি না, ঠিক আছে? ওইগুলো করতে গেলে একটা অঙ্ক কম হবে, তার চেয়ে আমার একটা অঙ্ক বেশি করানো যাবে এইগুলো যদি করতে পারি। 2 নম্বর বলেছে, এটা 1 নম্বর এন্ট্রি ছিল। 2 নম্বর বলেছে কি টোটাল ওয়েজেস পেড হয়েছে 48,000 টাকা, আর বলেছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড স্টেট ইন্স্যুরেন্স 2,000 টাকা। টোটাল ওয়েজেস কে পে করছে? কোম্পানি 48,000 টাকা ওয়েজেস পেমেন্ট করেছে, আর বলেছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু পিএফ। তাহলে এই টাকাটা কে পেমেন্ট করবে? আরে এই টাকাটা কি এমপ্লয়ি পেমেন্ট করবে নাকি এমপ্লয়ার পেমেন্ট করবে? বলছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন, তাহলে এমপ্লয়ার মালিককেই পেমেন্ট করতে হবে। তাহলে মালিক আলটিমেটলি পেমেন্ট করলো কত? 48,000 টাকা তো ওয়েজেস দিয়েইছে, আর 2,000 টাকা পিএফ, তাহলে টোটাল পেমেন্ট করলো কত? 50,000 টাকা। হ্যাঁ স্যার, টোটাল ওয়েজেস পেমেন্ট করেছে 50,000 টাকা। তাহলে ওয়েজেস পেমেন্ট করলে জার্নাল কি হয় আমরা জানি, ক্লাস 11 স্টুডেন্ট জানে ওয়েজেস পেমেন্ট করলে জার্নাল কি হয়। ওয়েজেস পেমেন্ট করলে জার্নাল হয় ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ওয়েজেস নমিনাল অ্যাকাউন্ট। তাহলে আমি এখানে ওয়েজেস লেখা কোনো ভুল নেই, ওয়েজেস লিখতেই পারি। 2 নম্বর লেখো, ওয়েজেস পেমেন্ট করলে জার্নাল হবে ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা? 50,000 টাকা। টোটালটা লিখবো, টোটাল ওয়েজেস পেড লিখবো, আগের অঙ্কে যেমন করলাম, ঠিক আছে? এবার টু ক্যাশ, ক্যাশ তো এখানে লেখা যাবে না, ক্যাশের বদলে কি হবে এখানে? জিএলএ, ক্যাশের বদলে এখানে হবে 2 জিএলএ। স্যার কেন ক্যাশ লেখা যাবে না? ক্যাশ তো তোমার রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট তো লেখা যায় না, রিয়েল অ্যাকাউন্টের বদলে হয়ে গেল জিএলএ। 50,000 হয়ে গেল তো। এইবার দেখো বুঝতে হবে তোমাকে, ওয়েজেস, ওয়েজেস 2 রকমের হয়, একটা ডাইরেক্ট ওয়েজেস আর একটা ইনডাইরেক্ট ওয়েজেস, ঠিক আছে? একটা ডাইরেক্ট ওয়েজেস আর একটা ইনডাইরেক্ট ওয়েজেস, ঠিক আছে? ইনডাইরেক্ট ওয়েজেসের মধ্যে কোথায় কোথায় থাকে এটা আমি বলেছি। কিছু ইনডাইরেক্ট ওয়েজেস থাকে ফ্যাক্টরিতে, কিছু ইনডাইরেক্ট ওয়েজেস থাকে অফিসে, আর কিছু ইনডাইরেক্ট ওয়েজেস থাকে সেলিং ডিপার্টমেন্টে। ব্যাস এই 3টে ইনডাইরেক্ট ওয়েজেস হয়, ঠিক আছে? ডাইরেক্ট ওয়েজেসের টাকাটা কোথায় চলে যাবে? ডাইরেক্ট ওয়েজেসের টাকাটা চলে যায় ডব্লিউআইপিতে, কারণ কিছুক্ষণ আগেই বললাম ডাইরেক্ট ওয়েজেসের টাকাটা চলে যাবে ডব্লিউআইপিতে। কিন্তু ইনডাইরেক্ট ওয়েজেস, ইনডাইরেক্ট ওয়েজেসের টাকাটা, ইনডাইরেক্ট ওয়েজেস কি চলে যাবে? ফ্যাক্টরি ওভারহেড বলে এখানে যাবে ফ্যাক্টরির ওয়েজেস, ঠিক আছে? অফিসে থাকলে অফিসে যাবে, ঠিক আছে? আর সেলিং ডিপার্টমেন্ট হলে সেলিং ডিপার্টমেন্টে যাবে। ব্যাস। এবার আমাকে কি বলেছে? এবার আমাকে বলেছে দেখো কোশ্চেনে পরিষ্কারভাবে আমাকে বলে দিয়েছে যে 50,000 টাকা যে টোটাল ওয়েজেস পেমেন্ট করেছি না, তার মধ্যে ওয়েজেস অ্যানালাইসিস বুক ডিটেল 20,000 ডাইরেক্ট লেবার, অর্থাৎ ডাইরেক্ট ওয়েজেস বলছে 20,000 টাকা। 50,000 টাকার ভাগটা দেখো, ডাইরেক্ট এই টোটাল তো 50,000 টাকা ওয়েজেস পেমেন্ট করেছে, তার মধ্যে 50,000 টাকা টোটাল ওয়েজেসের মধ্যে 20,000 টাকা ডাইরেক্ট ওয়েজেস, আর কি বলেছে? বলেছে 12,000 টাকা ইনডাইরেক্ট ফ্যাক্টরি লেবার, ইনডাইরেক্ট ফ্যাক্টরি লেবার, অর্থাৎ এখানে 20,000 কত? 12,000 টাকা। তারপর কি বলেছে? স্যার 10,000 টাকা বলছে স্যালারি, স্যালারি কাদের দিই? অফিসে যারা কাজ করে স্যালারি দিই, এখানে বলছে 10,000। আর সেলিং ডিপার্টমেন্টে যারা কাজ করে, সেলিং ডিপার্টমেন্টে যারা কাজ করে, সেলিং ডিপার্টমেন্টে যে সমস্ত স্টাফ আছে তাদের কাজ করে, তাদের স্যালারি হচ্ছে 8,000 টাকা। এই বলেছে। দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমরা যে টোটাল 50,000 টাকা ওয়েজেস পেমেন্ট করেছে কোম্পানি, তার মধ্যে ডাইরেক্ট ওয়েজেস দেওয়া হয়েছে 20,000 টাকা, অর্থাৎ যারা প্রোডাকশনের সঙ্গে যুক্ত তাদেরকে 20,000 টাকা দেওয়া হয়েছে। বাকি 30,000 টাকার মধ্যে ফ্যাক্টরিতে যারা আছে তাদের 12,000 টাকা, অফিসে যারা আছে তাদের 10,000 টাকা, সেলিং ডিপার্টমেন্ট যারা আছে তাদের 8,000 টাকা, ঠিক আছে? তো দেখো ডাইরেক্ট ওয়েজেসের টাকাটা কোথায় চলে যাবে? যেহেতু এটা সরাসরি প্রোডাকশনের সঙ্গে যুক্ত, তাই এটা ডব্লিউআইপিতে চলে যাবে, ডব্লিউআইপিতে চলে যাবে, ঠিক আছে? এটা চলে যাবে কোথায়? ডব্লিউআইপিতে। তাহলে এখানে লিখছি দেখো ডব্লিউআইপি চলে যায়, ডব্লিউআইপি অ্যাকাউন্ট ডেবিট, ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা? 20,000 টাকা। টু কি হবে? এই 50,000 টাকার মধ্যে 20,000 টাকা চলে যায় ডব্লিউআইপিতে। কোথা থেকে যাচ্ছে? ওয়েজেস থেকে যাচ্ছে, তাই এখানে লিখবো টু ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, কত টাকা? 20,000 টাকা। তাহলে আমার এই কাজটা হলো, এবার এই কাজটা করব। এই যে 50,000 টাকা ওয়েজেস, 20,000 টাকা চলে গেল, এর 50,000 টাকা মানে 12,000 টাকা কোথায় যাচ্ছে? ফ্যাক্টরিতে যাচ্ছে, ফ্যাক্টরিতে যাচ্ছে। তাহলে জার্নাল কি হবে? ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল, লেখো ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কোথায় করব? এখানটায় করে দিচ্ছি, ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা? 12,000 টাকা। টু কোথা থেকে যাচ্ছে? স্যার ওয়েজেস থেকে যাচ্ছে, টু ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট 12,000 টাকা, ঠিক আছে? এবার
50-এর মধ্যে 20 চলে গেল, 12 চলে গেল, আরো 18 বাকি আছে। অফিসের খরচ কত? অফিসের ওয়েজেস কত? অফিসের ওয়েজেস 10,000 টাকা। অর্থাৎ ওয়েজেস অ্যাকাউন্টে যে 50,000 টাকা ছিল তার মধ্যে 10,000 টাকা যারা অফিসে কাজ করে তাদের ওয়েজেস। তাহলে অফিসের ওয়েজেস, তাহলে অফিসের, আরে আমরা যখন কস্ট শিট করতাম অফিস স্যালারি কোথায় নিতাম স্যার? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডে নিতাম। তার মানে এই 50,000 টাকার মধ্যে 14,000 টাকা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, তাই তো? তাহলে কি হবে? একই জার্নাল হবে। লেখো অফিস ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা টু ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট 10,000 টাকা। অর্থাৎ ওয়েজেসে যে 50,000 টাকা ছিল তার মধ্যে ওয়েজেসে যে 50,000 টাকা যে ওয়েজেস ছিল সেই 50,000 টাকা ওয়েজেসের মধ্যে 10,000 টাকা কি ছিল? অফিস ওয়েজেস। তার মানে এই ওয়েজেস অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা কমে যাবে, তাই ওয়েজেসটা ক্রেডিট হলো, ঠিক আছে? কিন্তু কোথাকার খরচ এটা? কোথাকার ওয়েজেস এটা? এটা অফিসের ওয়েজেস, ঠিক আছে? তো অফিসের ওয়েজেস, তাই এখানে লিখলাম অফিসে চার্জ করবো এটা। কোম্পানি কি করে? টোটাল ওয়েজেস বাবদ এত টাকা খরচ করে দিয়েছে, এবার খরচ করে যে টাকাটা রিকভার করতে হবে, কোথা থেকে রিকভার করবো? এটা অফিস থেকে রিকভার করবো। এবার হচ্ছে সেলিং, 50,000 টাকা যে ছিল ওয়েজেস তার মধ্যে 20 হয়ে গেছে, 12 হয়ে গেছে, 10 হয়ে গেছে, বাকি হলো 8,000 টাকার ওয়েজেস। এটা কোথাকার ওয়েজেস? সেলিং ডিপার্টমেন্টের ওয়েজেস, সেলিং ডিপার্টমেন্টে। তাহলে জার্নালটা কি হবে? একই ব্যাপার, একই রকম হবে। সেলিং ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 8,000 টাকা টু কি হবে? টু ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট 8,000 টাকা। হয়ে গেল, দুটো জার্নাল হয়ে গেল। পুরো টুকে নাও, ভালো করে টুকে নাও, ব্যাপারটা বুঝতে হবে। কিছু নেই আর একটা আরএনটি ছিল না, অঙ্ক শেষ, অঙ্কটা শেষ হয়ে গেল, ঠিক আছে? তো বুঝে নাও। দেখো তো আমি যে করলাম পুরো ঠিক করেছি না ভুল করেছি তোমাকে বুঝতে হবে। আমার টোটাল ওয়েজেস ছিল 50,000, অর্থাৎ 50,000 টাকা দেখো ওয়েজেস ডেবিট করেছি, কিন্তু আমাকে ওয়েজেস 50,000 টাকা ক্রেডিট করতে হবে, ঠিক আছে? তো এখানে 20,000 টাকা ক্রেডিট হয়েছে, এখানে 12,000 টাকা, 32,000 টাকা ক্রেডিট, এখানে 10,000 টাকা, 42,000 টাকা ক্রেডিট, এখানে 8,000 টাকা, 50,000 টাকা ক্রেডিট, পুরো ঠিক করেছি। তাহলে অঙ্কটা টুকে নাও। এরকম অঙ্ক কিন্তু এক্সামে আসে, ঠিক আছে? এই অঙ্কটা তোমরা টুকে নাও।